আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের মজুরি বা বেতন বাড়লেই কি আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হবে, নাকি এর পেছনে আরো বেশ কিছু কারণ রয়েছে। আমরা সাধারণত এটাই ভাবি যে যদি নতুন পে স্কেল দেয় বা আমাদের বেতন বৃদ্ধি করে দেয়, তাহলেই মনে হয় আমরা আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন করতে পারবো। কিন্তু অর্থনীতি ভিন্ন কথা বলছে। এই বেতন বাড়লেই আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন হবে কিনা সেইটা জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে এই যে মজুরি বা বেতন, সেইটা আবার দুই ধরনের হয়। একটাকে আমরা বলি আর্থিক মজুরি, অন্যটাকে বলি প্রকৃত মজুরি। আর্থিক মজুরি কি? যে একজন শ্রমিক বা কর্মী তার কর্মস্থল থেকে কাজের বিনিময়ে শুধুমাত্র অর্থমূল্যে যতটুকু পায়, সেই মজুরিটাকে বলি আমরা আর্থিক মজুরি। অন্যদিকে এই পরিমাণ আর্থিক মজুরি দ্বারা কি কি দ্রব্য বা সেবা পাওয়া যায়, একই সাথে সে কর্মক্ষেত্র থেকে আরও কি কি সুযোগ সুবিধা পায়, এদের সম্মিলিত রূপকে বলে প্রকৃত মজুরি। যেমন ধরুন, একজন গার্মেন্টস শ্রমিক, সে যদি এক মাসে তার কর্মস্থল থেকে 20,000 টাকা বেতন পায়, সে কিন্তু আদার্স তেমন কোনো সুযোগ সুবিধা পায় না। এই 20,000 হচ্ছে তার আর্থিক মজুরি। অন্যদিকে একজন সেনাবাহিনীর সৈনিক, সে যে বেতনটা পায়, ধরে নিচ্ছি আমরা, ধরুন সে 20,000 টাকা বেতন পায়, পাশাপাশি সে থাকার জন্য কোয়ার্টার পায়, হ্যাঁ, তারপর হচ্ছে সে রেশন পায়, শুধু তার জন্য না, তার পরিবারের সবার জন্য চিকিৎসার সুবিধা পায়। এই যে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে, এই সবগুলো মিলে হচ্ছে তার প্রকৃত মজুরি। আরেকটা বিষয় আমরা চিন্তা করি যে আমাদের আর্থিক মজুরি দ্বারা আমরা কি পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে পারি, সেইটাকে বলে প্রকৃত মজুরি। তাহলে আমরা যদি প্রকৃত মজুরি বের করতে চাই, যেটা করতে হবে, আর্থিক মজুরিকে বাজারে প্রচলিত দ্রব্যের দাম দ্বারা ভাগ করলে আমরা প্রকৃত মজুরি পাব। এখন ওই কথায় আমরা ফিরে যাই যে ধরুন আমি 20,000 টাকা বেতন পাচ্ছি, আমাদের চলতি বাজার মূল্য, গড় বাজার মূল্য, অর্থাৎ যে দ্রব্য সামগ্রী আমরা ভোগ করি তার গড় বাজার দাম আমরা ধরে নিলাম 100 টাকা। কত? 100 টাকা। তাহলে আমি যদি প্রকৃত মজুরি বের করি, তাহলে প্রকৃত মজুরি সমান হচ্ছে আর্থিক মজুরি ডিভাইডেড বাই দাম স্তর। তাহলে 20,000 বাদ 100, তাহলে আমাদের কত আসতেছে ফলাফল? 200। তাহলে 200 একক দ্রব্য বা সেবা আমরা কি করতে পারবো? ক্রয় করতে পারবো। এখন ধরুন আমার বেতন বেড়ে, অর্থাৎ আর্থিক মজুরি বেড়ে 20,000 টাকা থেকে 30,000 টাকা হলো, কিন্তু দ্রব্যমূল্য খুব দ্রুত গতিতে বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ 200 টাকা। এখন আমার আর্থিক মজুরি 30,000 আর বাজার দাম 200 টাকা, তাহলে 30,000কে যদি আমরা 200 দিয়ে ভাগ করি, তাহলে আমার আসে হচ্ছে 150 একক দ্রব্য বা সেবা। তাহলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমার বেতন 20,000 থেকে 30,000 হয়েছে, তাহলে আমার জীবনযাত্রার মান আগের চেয়ে ভালো হবে। কিন্তু আগে 20,000 টাকা দিয়ে আমি 200 একক দ্রব্য বা সেবা ক্রয় করতে পারতাম, আর এখন আমি 30,000 টাকা দিয়ে 150 একক দ্রব্য বা সেবা ক্রয় করতে পারছি। তাহলে আমার আর্থিক মজুরি তো বাড়লো, বাট আমার জীবনযাত্রার মানের কি পরিবর্তন হলো? প্রমোশন নাকি ডিমোশন? নিঃসন্দেহে আমাদের অর্থনীতি বলতেছে ডিমোশন হচ্ছে। এখন
এই সেম জিনিসটা যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে নিয়ে আসি, যে এই যে আমরা শুনছি বারবার যে আমাদের যে মিডিয়াগুলা এত বেশি প্রচার করতেছে যে নবম পে স্কেল, নবম পে স্কেল, নবম পে স্কেল, তাতে কিন্তু দ্রব্যমূল্য দ্রুত গতিতে বাড়ার একটা প্রবণতা সৃষ্টি হচ্ছে। এখন একটু খেয়াল করি, ধরুন আমাদের যদি বেতন বাড়লো, ধরেন পে স্কেল দিল, বাড়লো, কিন্তু দ্রব্যমূল্য যদি তার চেয়ে অধিক হারে বেড়ে যায়, অর্থাৎ আমাদের আর্থিক মজুরি যে হারে বৃদ্ধি পাবে যদি পে স্কেল দেয়, তার চেয়ে যদি আমাদের দ্রব্যমূল্য অধিক হারে বেড়ে যায়, তাহলে ওই বাড়তি বেতনে কিন্তু আমরা পূর্বের অবস্থায়ও জীবনযাত্রার মান ধরে রাখতে পারবো না। আমাদের ওই বাড়তি বেতন দিয়েও বর্তমানের লাইফস্টাইল ধরে রাখা কষ্টকর হয়ে যাবে। তাহলে এটা স্পষ্ট যে আমাদের শুধু বেতন বাড়লেই, অর্থাৎ আর্থিক মজুরি বাড়লেই আমাদের জীবনযাত্রার মানের উন্নতি হবে না। যদি আমরা দ্রব্যমূল্যকে একটা সীমিত অবস্থায় ধরে রাখতে না পারি, অর্থাৎ আমাদের এই দ্রব্যমূল্য ধরে রাখতে হলে আবার উৎপাদন বৃদ্ধি করতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে। এগুলা না করে যদি বেতন বাড়ানো হয় আর এটা বারবার শুধু প্রচারণা দেওয়া হয়, এই সিন্ডিকেটকারীরা আরও লাই পেয়ে বসে, উৎসাহ পেয়ে বসে, তখন তারা এই মানে তাদের দ্রব্যের দাম ক্রমাগত বাড়াইতে থাকে। তখন দেখা যায় এই বর্ধিত বেতন কখনোই এই বর্ধিত দাম স্তরকে রিকভার করতে পারে না। তাই আর্থিক মজুরি বাড়লেই যে আমরা জীবন মানের দিক থেকে উন্নত হয়ে যাব, এটা আমরা কখনো প্রত্যাশা করতে পারি না। ধন্যবাদ সবাইকে।